দাদি তুমি কেমন আছো? আছি ভাই, ভালো আছি। তা তুই কেমন আছিস? আচ্ছা, ভালোই আছি। তুই এতদিন পরে গ্রামের কথা মনে পড়লো? মনে তো সবসময় পড়ে, কিন্তু কি করবো বলো, কলেজ পরীক্ষা সময় হয়ে ওঠে না। ও দাদি, ওর সঙ্গে পরিচয় করে দিচ্ছি, ও আমার খালাতো ভাই রকি। আসসালামু আলাইকুম। দাদি, দাদা কোথায়? তোর দাদাকে বাড়িতে আসে রে। তোরা আসবি বলে একবার বাজারে গেছে, বাজার থেকে মাছ মুরগি এনেছে। ভালো দুধ পাইনি বলে মানিকের বাড়িতে ভালো দুধ আনতে গেছে। তোরা আসবি বলে তার যে কি আনন্দ রে। আনন্দ হবে না কেন? কতদিন পর ঢাকা থেকে আমার নাতনি আমাদের দেখতে এসেছে। দাদা তুমি কেমন আছো? ভালো ছিলাম না গিন্নি, এবার তোমাকে দেখে ভালো হলাম। আশরাফার বৌমা কেমন আছে রে? ভালো আছে, সবাই ভালো আছে, কিন্তু এবার মা বলেছে তোর দাদা দাদি দুজনকে নিয়ে আসবি। কি দাদি, তুমি যাবে না? তুই আমাদের নিতে এসেছিস আর আমরা যাব না? আরে তুমি দাঁড়িয়ে কেন? এদের নিয়ে ঘরে খাবারের ব্যবস্থা করো, আমি আবার একটু খেজুরের গুড় আনতে যাবো। খেজুর গুড়তে কি হবে দাদা? ওর ওই দাদির হাতের পায়েস খাওয়াবো। একবার খেলে না মুখ দিয়ে শুধু মিষ্টি কথাই বেরোবে। হ্যাঁ আয় তোরা ভিতরে আয়, আয় নদী আয়। আর দিও না দাদি, খেতে পারবো না। কেন দিবে না দাদি? বেশি করে দেন, সারাদিন তো শুধু খাবো খাবোই করো। কি বললে তুমি? আমি শুধু সারাদিন খাবো খাবো করে? হ্যাঁ তোরা থামবি? দাদি আমি আর খেতে পারছি না। আস্তে আস্তে খা। বলতো নদী, কতদিন ধরে গ্রামেতে আসলি? তা তো প্রায় 2-3 বছর পর। দাদি দাদি খবর শুনছো? আবুল চাচা মারা গেছে। আবার মারা গেল কিভাবে? ওই পশ্চিম বিটায় ভয় পেয়ে মারা গেছে। ভয় পেয়ে? কে দেখে ভয় পেয়েছে? ছায়া মানুষ দেখে ভয় পেয়েছে। ছায়া মানুষ দেখে? হ্যাঁ শুনলাম পশ্চিম বিটায় নাকি আবুল চাচা গরু বাঁধতে গেছিল, সেইখান থেকে নাকি আবুল চাচারে ছায়া মানুষে ধাওয়া দিছে। অমনি বাড়িতে এসে গলা দিয়া রক্ত পুরা মারা গেছে। আমি যাই দাদি। নদী, রকি, যে কদিন গ্রামে থাকো ওই প্রাইম খেতে কাজ যাবে না। গেলে কি হবে? আমি কি মারা যাব? আসলে কি দাদি জানো, গ্রামের মানুষদের এই এক দোষ, হয়তো বা স্টক করে মারা গেছে, বুঝে ভূতে ধরেছে, পিচাসে ধরেছে। তুমি গ্রামে থাকতে থাকতে আদিম রয়ে গেলে। তোমাদের সবার মাথা ওয়াশ করা দরকার। রকি 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 তোমার কি হয়েছে ভাই? রকি 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 কি হয়েছে? কি হয়েছে রকি ভাই? কি হয়েছে দাদু? কি হয়েছে? কি হয়েছে ভাই? রকি, কি হয়েছে তোমার? রকি ভাই, কি হয়েছে? এনিথিং রং? ও তো কোনো কথাই বলছে না। এই রকি ভাই, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? আমি স্বপ্ন দেখেছি, সেই সেই ছায়া মানুষ আমার আমার গলা চিপে ধরেছে। সারাদিন যা ভেবেছো, রাত্রে স্বপ্নেও তাই দেখেছো। ওই জঙ্গলে সত্যি কিছু একটা আছে। আমি আর এখানে থাকবো না, আমি কালই ঢাকা চলে যাবো। রকি ভাই এমন করছে কেন? কি আছে ওই জঙ্গলে? রকি, সত্যি তুমি চলে এসছো ভাই? হ্যাঁ দাদি, আমি আবার আসবো। আর নদী, তোমাকে আবার বলছি, চলো ঢাকায় চলো। তোমার মতো আমি এত ভীত না।
যে আসতে না আসতেই ভয় পেয়ে চোরের মতো পালিয়ে যাব। আমি 7 দিনের আগে ঢাকায় যাব। রকি, ওদিকে তোমার গাড়ির সময় হয়ে গেছে। দাদি, আমি একটু বাইরে ঘুরতে যাব। এই 7 সকালে? বাইরে? আমি কি বাইরে যাচ্ছি? শুধু একটু সুপারি বাগানটা। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। একটা সাধারণ জঙ্গল, অথচ এই জঙ্গল সম্বন্ধে মানুষের মনে মিথ্যা ভয়। না না, এই জঙ্গলে কিছুই থাকতে পারে না। দাদি, ও দাদি, তুমি কি ওই পশ্চিম জঙ্গল সম্বন্ধে কিছু জানো কিংবা কিছু দেখেছো? না, দেখি না, দেখতে চাই না। ঘুমা তো দেখি, ঘুমা। তুমি শুধু শুনে এত বিশ্বাসী দাদি? নদী, রাত অনেক হয়েছে ভাই, ঘুমা তো দেখি। কে বাজায় এত সুন্দর বাঁশির সুর এত রাত্রে? কিরে, তোর সাহস তো কম না? এত থেকে ঘর থেকে বেরিয়েছিস কেন? তুই বাইরে যাবি, তুই আমাকে বলবি না? আচ্ছা মানিক ভাই, আপনি কি পশ্চিম জঙ্গল সম্বন্ধে কিছু জানেন? থাক আপা, ওই পেশাল বাদ দেন। কেন? ওখানে ভয় থাকে, রাতে ওখানে ছায়ারূপ ঘোরাফেরা করে। এটা আপনাদের ভুল ধারণা, সেটা কি জানেন? ভুল ধারণা নয় আপা, সত্য কথা। তার মানে রাতে ওখানে গেলে সবকিছু জানা যাবে। আবারও বাঁশির সুর। কাল রাতে
রাতেও এই বাঁশির সুর শুনেছি। আমি যাব, কে বাজায় এত রাতে বাঁশি? কে আপনি? কথা শুনতে পাচ্ছেন না? কে আপনি? আপনার অনেক সাহস, তাই না? আমার সাহসের প্রশংসা আমি আপনাকে করতে বলিনি। শুধু বলুন আপনি কে? আপনি চলে যান। এটাও কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। শুধু বলুন আপনি কে? আপনি চলে যান, আপনি চলে যান। এখানে এত রাত্রে কেউ আসে না, কোনো মানুষ আসে না। কোনো মানুষ আসে না? তাহলে এত রাত্রে আপনি এখানে কি করছেন? আমার যা কাজ করার আমি তাই করছি। কি এমন কাজ আপনার এখানে? কি এমন কাজ থাকতে পারে আপনার? আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সব কথা তো রহস্য করে বলেন কেন? একটু সাধারণ হয়ে বলতে পারেন না? আমাকে দেখে কি আপনার সাধারণ মানুষ মনে হচ্ছে? সাধারণ মানুষ মনে না হলেও কোনো ভূত পিচাস মনে হচ্ছে না। আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে আপনি খুব কঠিন মানুষ। কঠিন মানুষ কঠিন হয় কখন জানেন? যখন সে সব কিছু হারিয়ে, যখন সে সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে যায়, তখন সে কঠিন হয়। রাত কিন্তু অনেক হয়েছে, আপনি বাড়ি ফিরে যান। আমি আপনাকে বাড়ি ফিরে যেতে বলছি। যাব, তার আগে বলুন আপনি এই জঙ্গলে কি করেন? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি দয়া করে বাড়ি ফিরে যান, তা না হলে আপনার সমস্যা হবে। সমস্যা? কি সমস্যা? আমি যদি আপনাকে গলা টিপে খুন করি
আপনি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন? জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমার যদি এখানে মৃত্যু হয়, হবে মৃত্যু। অদ্ভুত মেয়ে আপনি। আজ 3 বছর এই পশ্চিম ভিটায়, হঠাৎ এই প্রথম সাহসী মানুষ দেখলাম, তাও আবার মেয়ে মানুষ। আপনি 3 বছর এই জঙ্গলে আছেন? এই গ্রামের লোক তো আপনাকে চেনেও না, জানেও না। আমাকে কেউ চেনে না, আমাকে কেউ জানে না, আমাকে কেউ দেখে না, কিন্তু আমি সবাইকে দেখি। যেমন আপনি আর আপনার খালাতো ভাই রকি ঢাকা থেকে এসেছেন। রকি আর আপনি যখন ঘুরছিলেন তখন রকি আমায় পায়। আপনার কাছে বলেছিলেন, আপনি বিশ্বাস করেননি। আপনি কাল রাতে বাঁশির সুর শুনে ঘর থেকে বের হয়েছেন, আর আজকে তো চলে এসেছেন নদী। কি আশ্চর্য! আপনি আমার নাম, রকির নাম এত কিছু জানলেন কি করে? কে আপনি? বলুন, এই জঙ্গলে আপনি কোথা থেকে এসেছেন? আমাকে বলুন। শুনবেন আমার কথা? হ্যাঁ বলুন, আমি সব শুনবো, আপনি শুধু বলুন। তাহলে শুনুন। আমার নাম সুরুজ আলী, বাবার নাম কাদের আলী, মায়ের নাম রাশেদা। এই গায়েরই ছেলে আমি। জন্ম নিয়েছিলাম এক দরিদ্র পরিবারে। বাবা ছিল ঘর ছাড়া উদাসীন। বাবা ঠিকমতো বাড়ি ঘরে আসতো না। আমার আর আমার মায়ের কোনো খোঁজ খবরই বাবা রাখতো না। মা আমাকে আদর করে সুরুজ বলে ডাকতো। মা, ভাত হইছে? না বাপ, খিদা লাগছে। হ। সুরুজ, আজ স্কুলে গেলি না কেন বাপ? সেরা প্যান্ট পরে যাইতে আমার স্কুলে খুব লজ্জা লাগে মা। স্কুলের গুলো আমার সবাই আমার উপহাস করে। তোর সিরা প্যান্টটা দিস, আমি সেলাই করে দেবো না। সিরা প্যান্ট আর কয়বার করে সেলাই করে দেবো মা? একটা নতুন প্যান্ট কিনে দিতে পারো না? তোর বাপ আসুক, তোর বাপ রে কয়ে একটা নতুন প্যান্ট কিনে দেবো না। যা বাজান, খুব সুন্দর শাড়ি নে, আমি খাবার বাড়ি। আচ্ছা। কেমন আছো সুজির মা? আছি, ভালোই আছি। না ভালো থাও কেমনে? ওর মাথায় তেল নাই, গায়ে ফেরা কাপড়, আর ভালো থাকবে বা কেমনে? তোমার স্বামীর তো আসলে মানুষ না। ঘরে এত সুন্দরী বউ থাকতে ওই পাড়ায় জরিনার লগে গুড় গুড় করে, নেশা করে, যেটা আমার চোখ খুব খারাপ দেয়, বুঝছো? আপনি কি এই কথাগুলো বলার জন্য এখানে আইছেন? না তা ঠিক না, তাছাড়া আবার বলতেই চাও অনেক কিছু, কিন্তু যে শুনবার চাও না। আমি তো আসলে লোক খারাপ না। ব্যাপারটা হইলো এই, তুমি যদি কিছু মনে না করো, মনে একটা কথা কই তোমার কাছে। এটা হইলো ওই তোমার স্বামী যদি মেয়েকে লগে নিয়ে এইটা ওইটা করে পরে, তাহলে তুমি কি আমার লগে নতুন করে ঘর ভাবতে পারো না? আর কোনোদিন যদি আমার বাড়িতে আসিস, তোরে যাচ্ছি। তোর স্বামী ছাড়া আমি আমার সাথে তেজ থমে ভালো না। দুদিন পরে যখন ওই সৈন্যের ঘরে লই আইব, তখন দেহ না 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 না, আমি মনে কিছু করি নেই সূর্যে বা। তবে একটা কথা কইতে পারি, এই তোমার জন্য আমার দরজা চিরদিনই খোলা। হ্যাঁ, আসি আসি। মা, ও মা, বাবা তো এখন আইলো না। বাদ দে তো তোর বাপের কথা, তারা দিয়ে কি করবি? সে কি আমাকে খোঁজ খবর নিছে? আমরা কি খাইতেছি, কি আল্লাহ আসছি, কেমনে চলতেছি, জাহার নামে যাই গুল্লাই যাই,
চুপ করে থাক বাজান, আমি তোর বাতাস দিই আর মাথাটা হাতাই দিই। ঘুমা বাজান, ঘুমা, রাত অনেক হয়েছে, ঘুমা বাজান। আজ 3 দিন কই আসছিলা বউ পোলাপান থিয়ে? একবার তো খোঁজটা নেওয়ার প্রয়োজন মনে করলি না। কই গেছিলা? এই কৈফত কি তোরে দিতে হইব? আমারে দিবা কে কৈফত? কৈফত তো দিবা ওই বিধবা জরিনা রে। হঠাৎ জরিনার কথা কইলি যে? অবাক হয়ে গেলা? ভাবলা জরিনার কথা জানলাম কেমনে? আজ 3 দিন তুমি বিধবা জরিনার বাড়িতে আসিলা না? কার মুখ থেকে শুনছিস সেই কথা ক? কার মুখ থেকে আবার শুনবো? সত্য কোনোদিন চাপা থাকে না। লজ্জা করে না তোমার? ঘরে বউ পোলাপান রেখে অন্য মেয়ে মানুষের কাছে যাইতে? শোন, আমি যেমন আছি তেমনই থাকবো। উঠাইলে তুই আমার সংসার করবি, নইলে একটা বাতাব ধরে নিগা। তুই কি মানুষটা জানো? আর স্বামী আর বউরে নিয়ে আজে বাজে কথা কইস? কি কইলি? আমি মানুষ না? না। আমি জানো? হ্যাঁ। ওই বান্দির বাচ্চা। আজকে তোরে আল্লাহ গো! মাইরে খাবো, মাইরে খাবো। আল্লাহ গো, আমরা শালা বান্দির বাচ্চা। আজ তোরে মাইরে খাবো। শোন, আজ আমি দরিনার বিয়ে করবো। না, তুমি এটা করো না, এটা করো না তুমি। দেখি দেখি তো কোন বাবা খায়। আল্লাহ গো, এটা আমার কি হইলো গো? আল্লাহ, এটা আমার কি হইলো গো? এটা আমার কি সর্বনাশ হইলো? মা, ও মা, বাবা তুই কাঁদিস কেন মা? ও মা তোর কি হয়েছে? ও মা কাঁদিস কেন মা? সরোজ, সরোজ রে, আমার সর্বনাশ হইয়া গেল। তোর বাবাই যে আমাকে ফেলায় চইলা গেল রে সরোজ, চইলা গেল, চইলা গেল আমাকে ফেলাইয়া। দুদিন হয়ে যায় বাবার বাড়িতে আসে না। পরে শুনলাম বাবা নাকি সত্যি জরিনাকে আবার বিয়ে করেছে। তারপর মা প্রথমে খুব কান্নাকাটি করলো, পরে মেনে নিল। মেনে নেওয়া ছাড়া মারার কোনো উপায় ছিল না। এভাবে চলতে থাকে কিছুদিন, কিন্তু যত দিন যায় আমার বাবা আমার আর আমার মায়ের ওপর ততই অবিচার করতে শুরু করে। কিছু কইবা পারুল? সুরজ, তোমার বাবা বলে বিয়া করছে? হ্যাঁ। তোমার কি মজা, তোমার 2 মা, আর দেখো আমার একটা মাও নাই, সেই ছোটবেলায় মা মরে গেছে। পারুল, তোমার বাড়ি কি ভাত আছে? তোমার খিদা লাগছে? তুমি দাঁড়া, আমি আনতাছি। এই নাও ভাত। বাড়িতে খাই। হ্যাঁ। ভাত পাইছিস কোন জায়গায়? ওই পারুল দিছে। তুই খা বাবা। তুমি খাও মা, কাল থেকে তুমি কিচ্ছু খাও নাই। নেও মা। বাবা সুরজের মা, শেষ পর্যন্ত গ্রামের থেকে ভাত ভিক্ষা করে নিয়ে এসে খাচ্ছ? এইসব আপনি কি কন হালিম ভাই? জোয়ান স্বামী ঘরে থাকতে ভাত ভিক্ষা করে খাও কেন? স্বামীর ভাতটা বুঝে খাইতে পারো না? আর কোনোদিন তোমার পোলারে আমার বাড়ি ভাত ভিক্ষা করতে পারাইবা না, কথাটা মনে রেখো। তুই কি বাচ্চা আনছিস?
আমার বুঝি খিদে লাগে না মা? তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আইসো। তুমি হাতের কাজ শেষ করে শুয়ে ঘুমাও গে। সামনে এসে খালি লিজে আমার এক তোমার পোলারে ঠিক মতো ভাত কাপড় দিতে হইব। আমার ভাত তোর কপাল থেকে উঠে গেছে। কেন কেন ভাত কাপড় দিবা না? আমি তোমার বিয়ে করা বউ না? সুরজ তোমার ছেলে না? তুই আমার বউ হইলে তো বউর মতোই আচরণ করতি। কি এমন খারাপ আচরণ করছি তোমার সাথে? কোন নারী আছে স্বামীর অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে যাই নেও চুপ করে থাকতে পারে? শোনো, তুমি বিয়ে করছো ভালো করছো, তার জন্য আমার কোনো দুঃখ নাই। তাই আমার আর তোমার ছেলেরে তোমার খাইতে পড়তে দিতে হইব, তা না হইলে আমি গ্রামের লোকজন ডাকবো, তোমার নামে সালিশ বসাবো, তোমার নামে কেস করবো, তোমার আমি জেলের ভাত খাওয়াইয়া ছাড়বো। কি কইলি মাগি? আমার নামে সালিশ ডাকবি? আমার নামে কেস করবি? আমার জেল খাটাবি? মাগি আজকে বাড়ি খাওয়া দাও, আজকে বাড়ি খাওয়া দাও। আমার জন্য মাগি আজকে বাড়ি খাওয়া দাও। ভাত কাপড় দিতে পারস না, গায়ে দেশ কোন অধিকারে? শয়তান বেটা। ও আমার তোর ভালো লাগে না না? আমি বুঝি না না। আজ আমি তোরে তালাক দেব। না না, তুমি এইটা করো না, এইটা করো না, এইটা করো না, এইটা করো না। এক তালাক না, 2 তালাক না, 3 তালাক না। মা তোমার কি হয়েছে? ওমা তোমার মারছে কিরা মা? ওমা তোমার কিরা মারছে? সরে যা আমার সামনে থেকে। না মা তুই যাস না। বাবা মাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিল। পরের দিন শুনলাম আমার মা নাকি জলিল মিয়ার সাথে আবার বিয়ে বসেছে। তারপর 3-4 দিন কেটে গেল। মা আমাকে খবর দিল আমি যেন আমার মায়ের সাথে দেখা। আমি গেলাম আমার মার সাথে দেখা। মা তুমি আমার বিয়ে বসলা যে মা? আমার থেকে তুমি চলে লাগে মা। দেখলি না বাজান, তোর বাপে আমারে কত মারধর করছে, কত না খাওয়াইয়া রাখছে, শেষ পর্যন্ত আমার খেদাই দিল। আমার তো কোনো উপায় ছিল না। আমি কামাই করে খাওয়াইতাম মা।
সুরুজ, আমার সুরুজ। আমারে কিন্তু তোমার ছবি দেখতে নিয়ে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আগামী কালই নিয়ে যাবো। দেখছো তোমার ছেলে কর্মকাণ্ড দেখছো? তোমার ছেলে চুরি করে ভাত খাইতেছে। বিশ্বাস করো বাবা, আমি ভাত চুরি করে খাইতেছি না। বাড়া বাড়তে বাড়া, বাড়া বাড়তে বাড়া, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কি হয়েছে বাবা? কি হয়েছে তোর? বাবা কি হয়েছে তোর? আমার না খুব খিদে লাগছে মা। সারাদিন ভাত খাইস নাই বাবা? না, ওরা আমার বাড়ির থেকে বাই করে দিছে। কেন? ভাত বাইরে খাইতে গেছিলাম, ওই বেটি কয় আমি মনে হয় ভাত চুরি করে খাইতেছি। আমার না খুব খিদে লাগছে মা। তুই একটু দাঁড়া বাবা, আমি তোর জন্য ভাত নিয়ে আসতেছি। একটু দাঁড়া, একটু দাঁড়া। কই গেলা? এই গেলা কই? আমি তো রাতে বয়ে যাবো মা। যা না, যা, তাতে যা। কই গেলা তুমি?
কি করো? কি করো অনেক? শরীর খারাপ? গরম লাগছে? কি করো কে? বসো, বসো, বসো। বসো। এভাবে কাটতে থাকে কিছুদিন। যখন জলিল মিয়া বাড়িতে থাকে না, তখন মা আমাকে ভাত দেয়, আমি ভাত খাই। কিছুদিন গেল, একদিন মার কাছে গেলাম ভাত খেতে। মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল। এমন সময় প্রতিদিন এই টাইমে এসে ভাত খেয়ে যাইস। আর শোন, ডর করিস না, কোনো ডর নাই। আচ্ছা মা, উনি আমারে দেখতে পারে না কে? দূর পাগল, উনার দেখে না দেখে তোর কি আসে যায়? তাই নাকি রে শালি? পুলার তো ভালো জ্ঞান দিতেছস। আমার ভাত খাস আর আমার লোকে বেইমানি করস? হ্যাঁ? ওই তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোর সাহস আমি বাদ দিয়ে যাবো কেন? আমি তোর বাপ? জন্মদাতা বাপ নইলে বুঝি কারো ভাত দেওয়া যায় না? না, আমি দাদা হাতেন তাই না। ডাক্তার পুলা বলে খাবার দেওয়া লাগবো। তোর পুলা যেন কোনদিন ডাক্তার না আসে। ও আসবে, 101 আসবে। কারণ আমি ওর মা। কোনো মা বাইসে থাকতে কোনো সন্তান বাইসে যেতে পারে না, কোনোদিন না। তোর পুলা মানে খাবার করবার তুমি বিয়ের সময় আমি কইছিলাম? হ্যাঁ, ও তোরা কইছিলাম আমি? হ্যাঁ, ও পুলা কোন মানুষ কই যাবে আমি জানি না। তবে একটা কথা কইবার পারি, তো একটা কথা আমি কই দিতে পারি, শুনে রাখ। তোর পুলা বাচ্চা কোন দেয়া হয়, তাহলে তোর ভাত আমার বাচ্চা উঠে যাইব। উঠে যাইব বাকি তোর ভাত। তোর পুলা এই বাচ্চা এসে তোর কোন বাবার ভাত খাইব? কোন বাবার ভাত খাইব? মানে তোর খুব ব্যাপার ছিল, আমি বিয়ে করছিলাম, ওখানে আমার সাধারণ পিঠে গেছে। তোর 4 তালাক দেব, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তালাক দিলাম, এই হানে মারো, সেই হানে দাও নাকি? কেন কেন আসিস তুই আমার কাছে? এত মানুষ মরে, তুই মরবার পারিস না? তুই কেন মরে এত চালাইস? যা, আর কোনোদিন তুই আমার সামনে আসবি না। আর কোনোদিন যদি তোর মুখ আমি না দেখি, আমি তোর মুখ দেখতে চাই না, আমি তোর মুখ দেখতে চাই না, আমি তোর মুখ দেখতে চাই না। শিশুকালে আপনার উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে, তারপর কি হলো বলুন? যা শুনলেন তা তো শুরু। তারপর কি হলো বলুন? মা জলিল মিয়ার বাড়ি থেকে চলে গেল। কোথায় গেল কেউ বলতে পারে না। এদিকে 3-4 দিন চলে গেল আমার অনাহারে। যে বয়সে বাবা আমার অনুপ্রেরণায় আমার বড় হবার কথা, সেই বয়সে বাবা মার সবার অবহেলায় আমি আমি বাস্তবের সাথে যুদ্ধ করতে করতে বড় হতে থাকি। আপনি জানেন না খিদার যে কি কষ্ট, তা আপনি জানেন না। তা বুঝেছি আমি। তারপর আপনার মার কোনো সন্ধান পাননি? পেয়েছিলাম 3 মাস পর। মাকে দেখার জন্য
আমার মনটা ছুটে গেল, আমি দেখা করতে গেলাম। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। আমার মার সাথে দেখা করতে গেলাম, দেখা করতে পারিনি, কারণ আমার মা তখন এই সমাজ সংসার সবার কাছ থেকে আলাদা হয়ে গেছে। আমাবস্যার কালো অন্ধকারে আমার মা নিজেকে জড়িয়ে নিয়েছে। না এই পান্ডা খাও। এই ঘরে বউ রেখে আমার কাছে এসে তুই শান্তি পাও। তো বাদ দাও তো বোর কথা, এনে আসি একটু ফুর্তি ফার্তা করুন লাগা। তুমি যা কও না, কাছে আসো। হ্যাঁ, বেবাক পুরুষরা ওই একটা কথা কয়, এগো কাছে খালি মিথ্যা কথা। আসলে তোমরা পুরুষ মানুষের জাতটা এসে খারাপ, বাইরে এক আর ভিতরে এক। সব সময় খালি রঙিন চশমা পরে ঘুরে বেড়াও। নে বাবা, জ্ঞান দিতাছো, আসলাম তোমার কাছে একটু ফুর্তি করার জন্য, আর তুমি কেন পুরেম কাঁচা উঠাইছো। এদিকে আসে শোনা। রাগ হয়েছে তো মায়া গেল? তা তো একটু হয় না, রাগ নাই, আসো। যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিভে না, যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিভে না। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিভে না।
কেউ বোঝে না যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিভে না আমার যত কষ্টের কথা বলিব কার কাছে আমার মতো দুঃখিনী কেউ এই জগতে আছে দুঃখী বিনে দুঃখীর বেদন বুঝি না কেউ বুঝি না দুঃখী বিনে দুঃখীর বেদন বুঝি না কেউ বুঝি না যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিভে না নারীর কুলে জন্ম লইয়া শৈলাম কত জ্বালা বাহিরে দেখায় সাদা ভিতরে পুড়ে কালা কি জ্বালাতে জ্বলি আমি খুঁজি না কেউ খুঁজি না কি জ্বালাতে জ্বলি আমি খুঁজি না কেউ খুঁজি না যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিভে না বনের আগুন সবাই দেখে মনের আগুন কেউ দেখে না বনের আগুন সবাই দেখে মনের আগুন কেউ দেখে না যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিভে না না আমি বাঁচবার চাই না আমি বাঁচবার চাই না আমার এই কলঙ্কিত বুক আমি কারণে দেখাইতে চাই না আজ আমি আমার সন্তানের সামনে কলঙ্কিত হয়েছি আমি এই বুক কাউরে দেখাইতে চাই না আমি বাঁচতে চাই না এই জীবন রাখতে চাই না না মা আপনি আশ্চর্য হচ্ছেন আপনি জানেন না এই অভাবের কারণে সংসার ভাঙে আবার এই অভাবের কারণে সংসার গড়ে এই অভাবের কারণে একজন মানুষ হয় খুনি ডাকাত হাইজাকার আর নারী হয় পতিতা কিন্তু বাবা মার চরিত্র যত খারাপই হোক না কেন সন্তানের সামনে যদি কেউ বাবা মার চরিত্র তুলে কথা বলে তখন যে কেমন লাগে তা আপনি বুঝবেন না তা বুঝেছি আমি যখন সবাই আমাকে বলতো ওই যে সুরজ যাচ্ছে ওর বাবা একজন দুশ্চরিত্রবান ওর মা একজন পতিতা তখন আমার নিজেকে আমি স্থির রাখতে পারতাম না একই কথা শুনতে শুনতে আমার ফুলের মতো মনটা ভেঙে চুরমার হয়ে যায় একদিন হোটেলে আমি খাবার দিচ্ছিলাম হঠাৎ একজন লোক আমাকে আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলল আমি তাকে খুন করি কিরে তুই কাদের চাও না কাদের কোন কাদের? আরে যে রাশিদা ছিল না ওই যাবো গ্রামে যে একসাথে গেছিলাম ও সেই রাশিদা খালি তো মরে বাঁচছে খবরদার আমার মারে কিন্তু গালি দেবেন না বাবা খুঁজে লেগে গেছে তোর মা যেটা বেঁচেছিল ওই কুত্তার বাচ্চা তুই আমার মারে কি করলি ওই কুত্তার বাচ্চা তুই আমার মারে খারাপ করছিস
করিস না আমার কি বলছেন আপনি? আপনি খুন করেছিলেন? হ্যাঁ, আমি তাকে খুন করি। বাইরের জগৎ সংসার সবকিছু ছেড়ে আমি 11টি বছর যে কিভাবে দিন কাটিয়েছি তা আপনি জানেন না। জেলখানার জীবন আমার জীবনটা বেশি। আপনি জেলে যাওয়ার পর আপনার বাবা আপনাকে দেখতেও আসেনি? বাবা স্টক করে ঘরে পড়ে যায়, পরে 3-4 বছর পরে বাবাও মারা যায়। তার মানে আপনার জেলখানা দেখতে যাওয়ার মতো কেউ ছিল না? ছিল, পারুলি আমাকে মাঝে মাঝে জেলখানায় দেখতে যেত। আপনি কাঁদছেন? আপনার কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। পৃথিবীতে কিছু মানুষ আসে যারা শুধুমাত্র এই পৃথিবীতে আসে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করার জন্য। আমি তাদের মধ্যে একজন। আপনি তো 11 বছর পর ফিরে এলেন, তারপর আপনি এই জঙ্গলটাকে কেন বেছে নিলেন? তারপরে কি করলেন বলুন আমাকে। আপনি কি কাউকে ভালোবেসেছিলেন? কোন স্বপ্নের কথা বলছেন আপনি? যে স্বপ্ন দেখে মানুষ অতীত ভুলে বর্তমানকে ভাবতে শুরু করে। স্বপ্ন দেখেও কোনো লাভ হয়নি। স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, বাস্তবে কোনো দিন পরিণত হয় না। আপনি কি কাউকে ভালোবেসেছিলেন? বেসেছিলাম। কে সে? পারুল। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পহরিতে না জানি বান্ধিতে কেশ। চিকন ধুতি খানি পহরিতে না জানি বান্ধিতে কেশ। না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা কবির যে কেমন আছো? জি চাচা ভালো। তোমার বাবা কেমন আছে? ভালো আছে। তা চাচা আপনি কেমন আছেন? আছি বাবা একরকম। তো তোমার চাকরি বাকরি কেমন চলছে? জি চাচা চাকরি ভালোই চলছে। তা চাচা পারুল কই? তো বাবা পারুল তো নদীতে পানি আনতে গেছে, তুমি একটু বসো, কিছুক্ষণের মধ্যেই ও এসে যাবে। না চাচা আমি এখন আর বলবো না, পারুল আসলে বলবেন আমি আসছি না। তো ঠিক আছে বাবা, আবার আসো। জি আসসালামু আলাইকুম। আর শোনো, তোমার আব্বারে আমার সালাম দিও, আর আমার বাড়িতে আসতে বলো। বড় ভালো ছেলে, কবিরের সাথে বিয়ে হলে মেয়ে আমার সুখেই থাকবে। তাহলে ওই কথা রইল, আগামী শুক্রবারে বিয়ে। তুমি যখন তোমার ছেলে কবিরের সাথে আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছ, তাতে আমার আর আপত্তির কিছু নেই। হালিম, একটা কথা জেনে রেখো, মেয়ে তোমার সুখেই থাকবে। সে আর তোমাকে বলতে হবে না হালিম। তাহলেও ঠিক, আজ আমার আবার একটু জরুরি কাজ আছে তো। কেন, দুটো ডাল ভাত খেয়ে গেলে ভালো হতো না? বা বন্ধু অন্যদিন খেয়ে যাবো। ঠিক আছে।
আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। না বাবা না, এ বিয়ে হতে পারে না। কেন? ছেলে হিসেবে কবির তো খুব ভালো। না বাবা, বাবা বাবা আমি একজনকে। থামলি কেন বল? আমি ভালোবাসি। কে? কে সে? বাবা, সুরজ। কি কইলি? সুরজ রে তুই ভালোবাসিস? যার চাল চুলো কিছু নেই, যে খুনির দাগে আসামি, যার বাবা মার চরিত্র খারাপ। না না, তুই সুরজ রে ভুলে যা মা। এ কোনোদিনও সম্ভব নয়। আমি কোনোদিনও এ মানতে পারবো না। এই জীবন থাকতে আমি সুরজকে ভুলতে পারবো না বাবা, ভুলতে পারবো না। এ আপনি কি কোন চাচা? হ্যাঁ, তুমি পারুললে ভুলে যাও। এ কোনোদিনও সম্ভব না। চাচা, পারুল আমার অনেক ভালোবাসে চাচা। আমি ওরে কষ্ট দিতে পারবো না চাচা, আমি ওরে কষ্ট দিতে পারবো না। তুমি একবার বুঝতে চেষ্টা করো, কোথায় তুমি আর কোথায় পারুল। একবার ভাবছো? তুমি একজন জেল খাটা দাগি আসামি। কি তোমার পরিচয়? তোমার বাপ ছিল একটা চরিত্রহীন, আর তোমার মায়ের কথা তো সকলেই জানে। তোমার মতো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হলে এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। অতএব পারলে তুমি ভুলে যাও। পারুল, তুমি আমারে ভুলে যাও। কোথায় তুমি আর কোথায় আমি? তুমি কেন একবার বোঝো না? কি আমার পরিচয়, কি আমার অতীত? আমি একজন দাগী আসামি। তোমার সাথে আমার এ সম্পর্ক কোনোদিন সম্ভব না। তুমি আমার ভুলে যাও। সুরজ, এভাবে কইও না, আমার শুনতে খুব কষ্ট হচ্ছে। তোমার শুনতে কষ্ট হলেও সব বাস্তব কথা, সব সত্য কথা। তুমি চলে যাও পারুল, তুমি চলে যাও। না, আমি বাড়ি ফিরে যাব না। আমি চিরদিনের জন্য চলে এসেছি সুরজ। চলো আমরা দুজন পালিয়ে যাই, যেখানে বাধা দেওয়ার কেউ থাকবে না সুরজ। তা হয় না পারুল, তুমি বাড়ি ফিরে যাও। না সুরজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুরজ, বাঁচতে পারবো না আমি। পারুল, তোর এত বড় সাহস, তুই আবারও সুরজের কাছে চাইছিস? আয় আয় করছি, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। না বাবা, আমি সুরজকে ছেড়ে যাব না। পারুল, আয়, এক্ষুনি তুই চলে আয়। না বাবা, আমি সুরজের ছাড়া কোথাও যাব না। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে, পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে।
ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। দিল ব্যথা আধারের নীরবতা, মনে জাগে আকুলতা, মেঘে ঢাকে চাঁদ। পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে, কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে, কাঁদে হিয়ারে। পারুলের বাবা পারুলকে নিয়ে যায়। তারপর পারুল বাবার উপর রাগ করে বিষ খায়। বিষ? হ্যাঁ, বিষ খাবার কথা শুনে আমি আমি ছুটে গেলাম পারুলের কাছে। সুরজ, আমি তোমার অনেক ভালোবাসি সুরজ। আমার জীবনে আমি তোমাকে ছাড়া আমি কাউকে ভাবতে পারি না সুরজ। যে জীবন আমি তোমাকে পাবো না, সে জীবন আমি রাখতে চাই না। না পারুল না, আমি তোমাকে মরতে দেব না পারুল, আমি তোমাকে মরতে দেব না। আমরা কেউ আর বাঁচাতে পারবো না সুরজ। এইবার আমাদের মিলন হয়নি, দেখো ওই পারে আমাদের ঠিকই মিলন হবে। আমি ওই পারে সুরজ, আমি তোমাকে মাথা রেখে উঠতে পারছি, এটা আমার বড় শান্তি। সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি, আমি ডাকি তাছি তুমি ঘুমাইছো নাকি?
তারপর ভেবে দেখলাম এই জগৎ সংসার আমার জন্য নয়। আমি চলে এলাম এই জঙ্গলে আর বেছে নিলাম মৃত্যু। মৃত্যু? মৃত্যু মানে বুঝলেন না? বাইরের জগৎ সংসার সবকিছু থেকে যে আলাদা, তার জীবন তো মৃত্যুর সমতুল্য। আপনার জীবনের সব ঘটনাই মর্মান্তিক। মানুষের জীবনে এত কষ্ট থাকে সেটা জানা ছিল না। তারপরেও আমি আপনাকে বলবো, ফিরে চলুন, ফিরে চলুন আপনি এই জগৎ সংসারে, ফিরে আসুন এই স্বাভাবিক জীবনে, সমাজে নতুন করে বাঁচতে চেষ্টা করুন। সমাজ? আপনি আমাকে কোন সমাজে ফিরে যেতে বলছেন? এই সমাজে, যে সমাজের জন্ম নিয়ে পেয়েছি বাবার অবিচার, চোখের সামনে ভাতের জন্য মাকে কলঙ্কিত হতে দেখেছি, যে সমাজ দিয়েছে ঘৃণা, করেছে অপমান, বানিয়েছে খুনি। আপনি আমাকে সেই সমাজে ফিরে যেতে বলছেন, যে সমাজে ভালোবাসার মূল্য না পেয়ে অকালে আমার ফুলের মতো পারুল জীবন দিয়ে গেছে। না, আমি আর কোনো সমাজে ফিরে যাব না। আপনি দয়া করে বাড়ি ফিরে যান, আপনি দয়া করে বাড়ি ফিরে যান। আপনাকে সান্ত্বনা দেবার মতন ভাষা আমার নেই, তবুও বলছি আপনি ফিরে চলুন। ক্ষণিকের জন্য হলেও আপনি আমার বন্ধু। আপনি কি সবাই খুঁজতে বেরিয়ে পড়েছে? আপনি চলে যান। চলুন, আমার সাথে চলুন। ওরা আমার সঙ্গে আপনাকে দেখলে আপনার কলঙ্ক রটাবে। ঠিক আছে, আমি যাচ্ছি। তাহলে আপনি আমাকে কথা দিন, আমি কাল সকালে ডাকলে আপনি আসবেন। আমি সবার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। আপনি চলে যান, আসি। কোথায় গেলি নদী? কোথায় গেলি নদী? নদী, তুই কোথায় গেলি রে দিদি ভাই? দাদি, নদী, কোথায় গিয়েছিলি দিদি ভাই? তুই আমার ছেলে কোথায় গিয়েছিলি? ও পশ্চিম ভিটায় ওই জঙ্গলে গিয়েছিল। জঙ্গলে? নদী, নদী তুই ঠিক আছিস তো? আপা, আপনি কি কোনো ভূত পিছের দেখছেন? কি পাগলের মতো বলছেন? মা, তুমি কিছুই দেখো নাই? শুনুন, ওই জঙ্গলে ভূত পিচাস বলতে কিছুই নেই। আমি এতক্ষণ ওই জঙ্গলে ছিলাম। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তবে হ্যাঁ, আছে একজন মানুষ। কে সে? একজন সাধারণ মানুষ। কে সে? সে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। এই গায়েরই ছেলে, 3 বছর জঙ্গলে আছে। সে আমাকে কথা দিয়েছে সে আবারও এই গ্রামে ফিরে আসবে। তার নাম কি? সুরজ। সুরজ? কি ব্যাপার, আপনারা এমন চমকে উঠলেন কেন? নদী, সুস্থ 3 বছর আগে গলা দিয়ে নিয়ে মারা গেছে। কি বাজে বকছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি নদী। হ্যাঁ, সুরজ মারা গেছে। আমরা নিজে হাতে কবর দিয়েছি। না না, আমি এসব বিশ্বাস করি না। তোমরা মিথ্যা বলছো, তোমরা মিথ্যা বলছো এসব। না নদী, এটা মিথ্যা না। না না না, আমি এসব বিশ্বাস করি না। তোমরা মিথ্যা বলছো। না নদী, এটা সত্য, মিথ্যা নয়। ছোটবেলা থেকে সুরজ ছিল খুবই দুঃখী। আরে সুরজের বাবা সুরজের মার উপরে খুব অত্যাচার করত। পরে ওর মা আবার জলিল মেয়ের সাথে বিয়ে বসে। জলিল মিয়া সুরজের মাকে আবার বাড়ি থেকে বের করে দেয়। সুরজ খুন করে 11 বছর জেল খাটে। ওর মার চরিত্র ভালো ছিল না। পারুল মারা যাওয়ার পরে সুরজ গলায় দড়ি নিয়ে মারা যায়। বাবা, সবাই যা কইতাছে সত্য কথা কইতাছে। সুরজ ভাই মারা গেছে। ওরা ঠিকই বলছে নদী। তাহলে এতক্ষণ আমি কার সঙ্গে গল্প করে আসলাম এই জঙ্গলে? তুই ওর ছায়া আপনার সাথে গল্প করে আসছিস। তারপর ভেবে দেখলাম এই জগৎ সংসার আমার জন্য নয়। আমি চলে এলাম এই জঙ্গলে আর বেছে নিলাম মৃত্যু। মৃত্যু?
বৌদি, তোর বাবার কাছে আমি ফোন করেছিলাম, কাল রকি তোকে নিতে আসছে। Mm-hmm.